নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি আজকের ভিডিওটা যে সকল বন্ধুরা দেখছেন তারা প্রত্যেকেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং আমরাও রাধা মাধবের কৃপায় এক প্রকার ভালোই আছি। আজ আমাদের কেরল ভ্রমণের চতুর্থ দিন। এর আগের ব্লগেই আমি জানিয়েছিলাম আমরা গত পরশু সন্ধেবেলার দিকে মুন্নারে এসে পৌঁছেছি, আর গতকালই আমাদের মুন্নার এক্সপ্লোর করে আজকে সকাল সকাল আমাদের থেকাডির উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু আমাদের গতকাল মুন্নারটা পুরো দেখা হয়ে ওঠেনি, সেই জন্য আজকে আমরা ব্রেকফাস্ট করে খুব সকাল সকাল মুন্নারের বাকি পোর্শনটাকে দেখে বেরিয়ে যাব থেকাডির উদ্দেশ্যে। যেহেতু মুন্নার চা বা কফির জন্য ভীষণ বিখ্যাত, তাছাড়া মুন্নারের রোজ গার্ডেন এবং মাট্টুপেটি ড্যাম ইকুয়ালভাবেই ভীষণ সুন্দর, তাই আমরা আজকে এই জায়গাগুলোই দেখবার জন্য বেরিয়ে পড়েছি। পৃথিবীতে এক একটা জায়গার সৌন্দর্য সত্যিই এক এক রকম। কোথাও নদী, কোথাও সমুদ্র, কোথাও রয়েছে একেবারে জঙ্গল, আর কোথাও রয়েছে মরুভূমি। আর এক একটা জায়গার পাহাড় হয় একেবারে শুকনো, আর কেরলের এইখানকার পাহাড়ের দৃশ্যটা একদম অন্যরকম। নর্থ বেঙ্গলের পাহাড়ে যেরকম ফার্ন গাছ খুব দেখা যায়, আর কেরলের পাহাড়ের দু সাইডেই দেখা যাবে সবুজ চা বাগান। হাতে যেহেতু সময় খুবই কম, তাই আমাদের বারবারই মনে হচ্ছিল কোথাও একটা ভালো স্পট দেখে কোথাও গিয়ে আমরা সবাই মিলে মুঠোফোনে কিছু ছবি বন্দি করে রাখবো। সেই জন্যই চারিদিকে চোখ এদিকে ওদিকে রয়েছিল যে কোথায় গিয়ে একটু চা বাগানে ছবি তোলা যাবে। তবে এখানকার চা বাগানগুলো বিভিন্ন মালিকের, সেই জন্য বিভিন্ন জায়গার চা বাগানগুলো আলাদা আলাদা করে ঘেরা রয়েছে। চাইলেই কিন্তু যে কোনো জায়গায় গিয়ে চা বাগানে ছবি তোলা যাবে না। তো সেই জন্যই আমাদের ড্রাইভার ভাই খুঁজে বেড়াচ্ছিল কোথায় গিয়ে আমরা একটু ছবি তুলতে পারবো। অনেক শেষে আমাদের খুঁজতে খুঁজতে একটি চা বাগানের ধারে আমরা খানিকটা জায়গা খোলা পাই, সেখানেই গিয়ে আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম। আর এই আমরা পৌঁছে গেছি মুন্নারের বিখ্যাত মাট্টুপেটি ড্যাম। এই ড্যাম দেখবার জন্য এখানে কিন্তু অনেক পর্যটকের ভিড় হয়। তবে এই ড্যাম্পে এসে দেখলাম ড্যামটা চারিদিক দিয়ে কাঁটা তারে ঘেরা, সেজন্য নিচে নেমে জলের কাছাকাছি যাওয়া একেবারেই পসিবল নয়। তবে এখান থেকে বেশ খানিকটা এই লেকের ধার দিয়েই যেতে যেতে খানিকটা জায়গা খোলা পাওয়া গেল। তবে সেই জায়গাটা মাট্টুপেটি ড্যাম নয়, সেই জায়গাটা ইকো পয়েন্ট নামেই বিখ্যাত। পিছনে নীল পাহাড়, আর তারই সামনে রয়েছে সবুজে ঘেরা জঙ্গল, আর তার সামনে বিস্তীর্ণ জলাভূমি। আর ওই জলাভূমির ওপরে নীল আকাশে পেঁজা তুলোর মতন মেঘগুলোর প্রতিচ্ছবি যখন পড়ছিল, মনে হচ্ছিল যেন কোনো রূপকথার দেশে চলে এসেছি। তবে এই জায়গার মজার ব্যাপারটা হচ্ছে এখানে যা কিছু চিৎকার করে বলা হবে সেটাই ইকো হয়ে ফিরে আসে, তাই এই জায়গাটা এতটা বেশি বিখ্যাত। পরিষ্কার শোনা যাচ্ছে। ইকো পয়েন্টে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটাবার পরে এখন আমরা চলেছি মুন্নারের সব থেকে উচ্চতম স্থান দেখতে। তবে সেই জায়গাটার নামই টপ পয়েন্ট। চলুন তাহলে দেখে আসা যাক। ইকো পয়েন্ট থেকে টপ পয়েন্টের দূরত্ব কিন্তু বেশ অনেকখানি, তবে রাস্তায় আমাদের এতটুকুনি ক্লান্তি বোধ হয়নি, কারণ রাস্তার দুধারে যেদিকেই চোখ যাচ্ছে সেই অপরূপ নৈসর্গিক দৃশ্য দেখতে দেখতে মন একেবারে মুগ্ধ হয়ে গেছিল। আর যত ওপরে যাওয়া যাচ্ছিল তত যেন কুয়াশায় চারিদিকটা ঢেকে যাচ্ছিল। অবশেষে আমরা পৌঁছালাম সেই টপ পয়েন্টে। তবে এই জায়গাটা একটা ছোট্ট গ্রাম, আর সেই গ্রামের মধ্যেই বেশ কিছু রেস্টুরেন্টও খোলা আছে, আর পর্যটকের ভিড়ও কিন্তু এখানে বেশ হয়। তবে আমরা যে সময় এসে পৌঁছেছি এখন ঘড়িতে প্রায় 11টা মতন বাজে, আর আমাদের যদিও দুর্ভাগ্যবশত আজকে বিশেষ কিছু এখানে দেখা হয়ে ওঠেনি, কারণ ভীষণভাবে কুয়াশা পড়েছিল। তবে যদি কুয়াশা না থাকতো তাহলে ওপর থেকে কিন্তু এই মুন্নারের যে অপরূপ সৌন্দর্য তা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। সেটা যদিও আমাদের এখানের লোকাল যারা মানুষ রয়েছে তাদের মুখে শোনা, আমরা ওপর থেকে বিশেষ কিছুই দেখতে পাইনি। তাই খুব একটা বেশি সময় এখানে আমরা না কাটিয়ে ঘন্টাখানেক থাকার পরেই আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে মুন্নার রোজ গার্ডেনের উদ্দেশ্যে। আর এই আমরা চলে এসেছি মুন্নার রোজ গার্ডেন,
যেটাকে মুন্নার ইকো ট্যুরিজমও বলা হয়ে থাকে। তবে এই জায়গাটা কিন্তু সত্যিই অসাধারণ। চারিদিকে এখানকার লোকাল নানান ধরনের গাছপালা ফুলে ভর্তি। তবে এখানে ঢোকবার জন্য কিন্তু একটা টিকিটের ব্যবস্থাও রয়েছে। সেজন্য বড়দের জন্য রয়েছে এখানে 50 টাকা দামের টিকিট এবং যারা ছোট বাচ্চা তাদের জন্য 25 টাকার টিকিট। মুন্নার রোজ গার্ডেন দেখার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি থেকাডির উদ্দেশ্যে। তবে মুন্নার থেকে থেকাডির ডিস্টেন্স প্রায় 5 ঘন্টার মতন। তবে এত লম্বা রাস্তা হলেও চারিদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম থেকাডির দিকে। তবে রাস্তা যেরকম মসৃণ আর তেমনই সুন্দর চারপাশের সেই দৃশ্য সবকিছু দেখতে দেখতে অবশেষে আমরা বিকেল 5টার দিকে পৌঁছালাম থেকাডি রিসর্টে। এই সময়টা দক্ষিণ ভারত ঘোরবার জন্য একেবারে পারফেক্ট। সেই জন্য এই সময়টাতে পর্যটকের ভিড় ভীষণ হয়। আর এই কারণেই আমরা সমস্ত জায়গার হোটেলগুলোকে আজ থেকে প্রায় 5 মাস আগেই বুক করে রেখেছিলাম। সেই জন্য থেকাডিতেও আমাদের একটা হোটেল বুক করা আছে, যেটা কিনা আবাদ গ্রিন ফরেস্টে আমরা বুকিং করে রেখেছি। আপনাদের সাথে গল্প করতে করতে এই আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর এটাই হচ্ছে আবাদ গ্রিন ফরেস্ট রিসর্ট। রিসর্টটা বেশ অনেকটা জায়গা জুড়ে এবং জায়গাটা ভীষণই সুন্দর সাজানো গোছানো। চলুন তাহলে ভিতরটা আপনাদেরও একটু ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে ওদের রিসর্টের একটা ছোট্ট দোকান, যেখানে আপনারা এখানকার ট্র্যাডিশনাল অনেক ড্রেস বা শোপিস আইটেম পেয়ে যাবেন। আর বেশ সুন্দর ভিতরটা সাজানো গোছানো, একটা পরিপূর্ণ বাগান দিয়েই রিসর্টটা তৈরি করা। বাঁদিকেই রয়েছে ওদের ডাইনিং এরিয়া আর সামনে একটা চিলড্রেন্সদের ছোট্ট পার্ক করা। আর এই সামনে দিয়ে সোজা এগিয়ে গেলেই সমস্ত রুমগুলো পাওয়া যাবে। আর এই হচ্ছে সুইমিং এরিয়া। এখানে ছোট বড় সব এজেদের জন্যই কিন্তু সুইমিংয়ের ব্যবস্থা রয়েছে। আর এখান থেকে সোজা গেলেই সমস্ত কটেজগুলো রয়েছে। এখানে কিন্তু প্রচুর কটেজ রয়েছে। তবে আমরা যেহেতু এসি কটেজ বুক করেছিলাম, সেজন্য এসি কটেজগুলো কিন্তু এই রাস্তার মধ্যেই পড়বে। আর বাকি নন এসি যে কটেজগুলো সেগুলো কিন্তু একটু ওপরের দিকে। নিচের দিকে এসি কটেজ 3টে এবং আমরা 3টে কটেজই বুক করেছিলাম। আর এই হচ্ছে আমার বাবা মা এবং বোনেদের রুম। আর একটু এগিয়ে যে আর একটা কটেজ রয়েছে সেইখানেই আমাদের রুমটা রয়েছে। এটাই হচ্ছে আমাদের কটেজ আর এই হচ্ছে আমাদের কটেজের রুম। চলুন ভিতরটা ঘুরে আপনাদের একবার দেখিয়ে দিই। সারা দিনের একটা লম্বা ধকলের পর অবশেষে আমরা এই রুমটা পেলাম। তবে রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর রুমের বাইরে একটা খুব সুন্দর ব্যালকনিও রয়েছে। তবে শুনলাম এখানে নাকি ভীষণ হনুমানের উপদ্রব, সেই জন্য বাইরে কোনো কিছু রাখলে মেবি সেই হনুমানে কিন্তু সেগুলোকে নিয়েও যেতে পারে। এই ভয়েই আমি দুটো দিন এখানে আমরা কাটিয়েছি। তো সেই কারণে কিন্তু বেশিরভাগ সময় আমি ব্যালকনির দরজাটাকে বন্ধই করে রাখতাম। আর ওই হচ্ছে বাবা মায়ের কটেজ। তবে এই কটেজগুলো কিন্তু এই
ওপরের কটেজগুলো কিন্তু সমস্ত নন এসি কটেজ। তবে রুমগুলো কিন্তু বেশ সুন্দর আর বেশ প্রশস্ত। এই দিকটাতে রয়েছে বাথরুম এরিয়া, তবে বাথরুমটাও কিন্তু বেশ বড়। তবে রুমে এসেই আমাদের কিন্তু স্বস্তি নেই, কারণ আমাদের একটু তাড়াই রয়েছে, যেহেতু কালকে আমাদের এই থেকারডিতেই পেরিয়ার ফরেস্ট দেখতে যাওয়ার কথা। সেই জন্য আজকে আমরা এখানকার যে ট্র্যাডিশনাল ফোক ডান্স এবং মার্শাল আর্টস সেটা দেখবার জন্য এখন আমরা চলে এসেছি মার্শাল আর্টসের সেন্টারে। তবে এখানে আসার আগে আমরা কিন্তু এই ফোক ডান্স এবং মার্শাল আর্টস দেখবার জন্য মাথাপিছু 400 টাকা করে টিকিট কেটে তবে এসেছিলাম। তবে ওভারঅল শোটা কিন্তু দেখার মতন। মার্শাল আর্টসের এমন একটা শো প্রথমবার আমার দেখার সৌভাগ্য হলো, আর আমার শোটা ভীষণই ভালো লেগেছে। ওই মার্শাল আর্টসের প্রোগ্রাম দেখার পরেই আমরা এখন চলে এসেছি কথাকলি ডান্স সেন্টারে। এখানকার এই ট্র্যাডিশনাল ডান্সও কিন্তু ভীষণই সুন্দর। কথাকলি ডান্স এবং মার্শাল আর্টসের শোটা আমাদের এই আবাদ গ্রিন ফরেস্ট হোটেলে ঠিক 5 মিনিট দূরত্বেই অবস্থিত। আর এই শো দেখার পরে এখন আমরা হোটেলে ফিরে এসেছি, আর ঘড়িতে এখন প্রায় 9:30 মতন বাজে। আশেপাশে বেশ কিছু দোকানপাটও রয়েছে, একটা মার্কেটেও রয়েছে সামনেই। তো সেই সমস্ত দেখে একটু ঘুরে ফিরে আমরা চলে এসেছি এখন রাতের ডিনার করতে। এই হচ্ছে আমাদের ডিনার করার জায়গা। आलू बेगुन मसाला, मसाला, पनीर मखानी, दाल तड़का, प्लेन राइस और वेज নুডলস। সাউথ ইন্ডিয়ান স্টেট হলেও এখানের খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। সকাল থেকেই অনেক ধকল গেলেও সারাটা দিন কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে। রাত পেরোলেই কালকে সকালে আমাদের পেরিয়ার ফরেস্ট বেড়াতে যাওয়ার কথা। তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, এবং নতুন বন্ধুদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, গুড নাইট অ্যান্ড বাই।